আপনার কাছ থেকে মিস্টার গোলাম আল্লাহ রনি। প্রথমত যে এখন চলমান যে সময়টা, এই সময়টা দুর্বিষহ অর্থ এরকম যে আমরা যারা আছি এই সমাজের একজন নাগরিক হিসেবে আমাদের কাছে এই সময়টা আসলে সহ্য হচ্ছে না, আমরা এই সময়টা পার করতে পারছি না। 2 নম্বর হলো যে খুবই অস্বস্তিকর সময়টা, দীর্ঘ মনে হচ্ছে, একেবারে মনে হচ্ছে যে এক একটা দিন যাচ্ছে। জামাতের যদি ন্যূনতম শক্তি থাকতো তাহলে 28 অক্টোবর তারিখে তারা এই সেম কাজটা করত। বরং এই যে বিএনপি জামাতের দিকে এখন নজর ঘুরিয়ে রেখে সরকার মূলত যে কঠিন সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে, নির্বিচারে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, এতে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তারা বরং বাইরে থাকলে তাদের অনেক রকম সমস্যা থাকতো, তারা এখন জেলখানার ভিতরে গিয়ে নিরাপদ থাকবে। কিন্তু সরকার যেটা করছে, সরকারের ঘটনা হলো যে আপনাকে যদি একটা গোখরা সাপে কামড় দিয়ে থাকে, বিষধর সাপে কামড় দিয়ে থাকে, কিন্তু আপনি সেটাকে আড়াল করার জন্য এখান থেকে এর পার্থক্য নিরূপণ করতে পারছেন। এবং পৃথিবীতে অল অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাদের সর্বোচ্চ উপাধি ছিল তারা যখন খুব সফল হতেন। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফারুক শব্দের অর্থ হলো যে ভালো এবং মন্দ এই দুটোর বিভেদ করতে পারে, মন্দটাকে আলাদা করতে পারে, ভালোকে আবার করতে পারে। এইভাবে যত মহামানব পৃথিবীতে আসে তাদের সর্বোচ্চ জিনিসটা ছিল তারা ভালো মন্দকে আলাদা করতে পারত। সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যর্থতা হলো সরকার কোনটা ভালো আর কোনটা মন্দ এই দুটোকে আলাদা করতে পারছে না। এবং আমরা যারা একটু বাইরে থেকে যারা দেখছি এই ভুলগুলো যখন, বিকজ স্টিয়ারিং তো সরকারের হাতে, আমি সরকারের গাড়ির দেশ চালাচ্ছি, আমি এখানে একজন নাগরিক হিসেবে বসে আছি, মাননীয় সংসদ সদস্য ম্যাডাম নাজমা উনিও বসে আছেন, আপনিও বসে আছেন, আমরা সবাই তো সরকারের যে রেলগাড়িটা চালাচ্ছে তার যাত্রী। তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে রং ওয়েতে চালাচ্ছে, আমি কিছু বলতে পারছি না, আনদান। তখন যে আমার যে মনোবেদনা, আমার তৈরির মধ্যে যে মনোবেদনা, যে ভয়, যে আতঙ্ক, সেই আতঙ্ক আমাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। যেটা বলছিলাম যে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, পরিবার, সমাজ, সংসারে সব জায়গাতেই বিপদ, বালা, মুসিবত, ফলে কি হচ্ছে একটার পর একটা সমস্যা সৃষ্টি। এবং আমি আরেকটা কথা বলে আপনাকে শেষ করে দিচ্ছি। ফার্স্ট থিং হলো যে এই মুহূর্তে সরকার এক সময় খুব ঘনিষ্ঠ, এখনও বোধহয় সরকারের ঘনিষ্ঠ প্রধানমন্ত্রীর সচিব ছিলেন, নাজমা চিনবেন, সেটা হলো এনআই খান, নজরুল ইসলাম খান। ওনার একটা সাক্ষাৎকার দেখলাম, ভদ্রলোক মানুষ, দীর্ঘদিন যাবত যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন তিনি তার সচিব ছিলেন, উপসচিব হিসেবে। তো পরবর্তীতে ধীরে ধীরে শিক্ষা সচিব হয়েছেন, উনি ব্যক্তিগত সচিব হয়েছেন, এই যে, এবং এখনও আওয়ামী লীগের সাথে জড়িত। তো উনি খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বললেন একটা টক শোতে। তিনি বললেন যে এই মুহূর্তে প্রথমত সমস্যা হলো যে যারা সরকারের পক্ষে কথাবার্তা বা বাবুর বা ইকবালুর রহিমের যে জনসংযোগ রয়েছে তার 100 ভাগের 1 ভাগ জনসংযোগ এখন যারা সামনে কথা বলছে তাদের সেটা নেই। ফলে দে ডু নট নো যে পাবলিক ল্যাঙ্গুয়েজটা কি, মানুষের মনটা কি। ফলে প্রতিটা মুহূর্ত তারা সরকারকে রিপ্রেজেন্ট করতে গিয়ে সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন এবং সরকারের সাথে জনগণের একটা দূরত্ব সৃষ্টি করে পুরো পরিবেশ পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছেন। এবং স্টিল ডে বাই ডে সরকার যতই বলুক না কেন, আমি যে আপনার এই অনুষ্ঠানে আসলাম, রাস্তাতে আসলাম, তো আমার কাছে মনে হলো আরও পরিস্থিতি জটিল হচ্ছে। ওকে, মিস নাজমা আক্তার, আমি মিস্টার রনির কথা সূত্র ধরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছিলেন যে কারা ঘটনাটা ঘটালো, সেই বিতর্কে না যেয়ে যদি বলি সূত্রপাতটা কোথায় হলো, ম্যাচের আগুনটা, মানে ম্যাচের কাঠি দিয়ে আগুনটা কে ধরালো? অনেক ধরনের কথাবার্তা আছে, যেমন ধরেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কিছু সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্ন, কিছু রাজনীতিকের, দায়িত্বশীল রাজনীতিকের কথাবার্তা, এবং নানা মহলের এই আন্দোলনকারীদের সম্পর্কে বা ছাত্রদের সম্পর্কে প্রাথমিক পর্যায়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা আসলে এই পরিস্থিতিটা তৈরি করেছে। এবং সেটা একটা পর্যায় পর্যন্ত এই হতাহতের ঘটনা, ধ্বংসযজ্ঞের পরে এসে দেখা যাচ্ছে যে এক ধরনের হয়তো পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করা হচ্ছে, এক ধরনের বোধোদয়, এক ধরনের আলোচনা। কিন্তু সেখানেও কিছু সমস্যা, অনেকেই মনে করেন যে পরিস্থিতি যাদের দিয়ে, যেটা মিস্টার রনি খানিকটা ইঙ্গিত করেছেন, একটা রাজনৈতিক সমাধান দরকার, বা এই ধরনের পরিস্থিতির সমাধান করার জন্য যে ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, মানে সামনে যারা এখন
পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন, এদের সেই অর্থে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তাদের সেই সক্ষমতা দক্ষতা আছে কিনা বা জনগণের সঙ্গে তাদের ততটা সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে সংশয়ের সন্দেহ রয়েছে। অনেকে মনে করেন কেন সরকারও আমরা জানি প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক রয়েছেন, যাদের ছাত্র রাজনীতির ঐতিহ্য রয়েছে, জাতীয় রাজনীতির ঐতিহ্য রয়েছে, আওয়ামী লীগের মধ্যে অনেক আছেন, কিন্তু তারা আসলে সামনে নেই। সামনে আছেন কিছু কেউ কেউ তাদেরকে হাইব্রিড বলেন, কেউ কেউ বলেন জাস্ট টেকনোক্র্যাট টাইপ, যদিও পলিটিক্যাল ফিগার, বাট আসলে টাইপটা টেকনোক্র্যাট। সো একটু আচ্ছা, প্রথম গোলাম মোল্লা রনি প্রথম বক্তব্যের সূচনায় কিন্তু বলে ফেলেছে, তার অবচেতন মনে হোক আর যেইভাবেই হোক, যে কেউ কেউ প্রধানমন্ত্রী কে হবে, মন্ত্রী কে হবে এটা নিয়ে ব্যস্ত হলো, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সে চিন্তিত। তার মানে এই বিষয়টা এমন যে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে হত্যা করে কে কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে উপপ্রধানমন্ত্রী হবে, বা কে কোন পদে যাবে, কে মন্ত্রী হবে, অন্যান্য মন্ত্রী হবে, সেটা বন্টন করার একটা চিন্তা ছিল তাদের। আপনি দেখেন এখানে আন্তর্জাতিক চক্রান্ত, আমি শুধু যদি বলি যে শুধু দেশের পার্টিগুলো করে, দেশের পার্টির সাথে আন্তর্জাতিক চক্রান্তও ছিল। আপনি যখন নর্মালি যে আন্দোলন চলছিল একেবারে শান্তভাবে, যেটা শাহবাগের মোড়ে, তাই না, ওরা 9 দিন রাস্তা বন্ধ করে রেখেছিল। শাহবাগের মোড়টা আপনার 8 রাস্তার মোড় বলে ওটাকে, এবং ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাসপাতালগুলি, পাবলিক হাসপাতালগুলি যেখানে, সেটা তারা 9 দিন ব্লক করে রেখেছে। কিন্তু তখন শান্তিপূর্ণ আন্দোলন, তখন বাংলাদেশে কিন্তু একটা কারোর সঙ্গে ছাত্রদের সাথে আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা সরকারি কোনো বাহিনী, পুলিশ কিন্তু তাদের প্রোটেকশন দিচ্ছিল। সেই সময় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস বিজ্ঞপ্তিতে ওখানে বলা হলো যে ওখানে নাকি 2 জন মারা গেছে, তখন কিন্তু বাংলাদেশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থাৎ আগে থেকেই প্রেস লিস্ট দিয়ে বা আগে থেকেই সংবাদ দেওয়া হয়েছে। মরে যাওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ম্যাথু মিলার বলেছেন প্রেসের মাধ্যমে, তিনি প্রেসকে বলেছেন, এবং তার সঙ্গে যারা সাংবাদিক ছিল, বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি বলেছেন 2 জন মারা গেছে। তখন কিন্তু একজনও মারা যায়নি এবং পরিস্থিতি খুবই শান্ত ছিল, ছাত্ররা শাহবাগে আন্দোলন করছিল। এখন আপনারা যদি এটা বলেন যে হ্যাঁ ছাত্রলীগ কেন আক্রমণ করলো, ছাত্রলীগ তো এদের পক্ষেই ছিল। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সবাই তাদের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে বলল যে আমরা এই আন্দোলনের পক্ষে আছি, যৌক্তিক সংস্কারের পক্ষে আমরা আছি। তারা তাদের এই দাবিগুলো বলল। কিন্তু 9 দিন অবরোধ রাখার পরেও যখন বিষয়টা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন তাদের কাছে বললেন, অনুরোধ করলেন, আমাদের সরকারের তরফ থেকে অনুরোধ করা হলো এই মাঠ ছেড়ে দেওয়ার জন্য, তখন কিন্তু তারা আরও বেঁকে বসলো। মনে হলো যে এই সমস্যার সমাধান আওয়ামী লীগ সরকার কেন করছে, তারা চাচ্ছিল না যে সমস্যার সমাধান হোক, কেন করছে, মনে হলো যেন এরকম একটা বিষয় যে সরকার কেন তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ফেলছে, আমরা মানব না, এরকম একটা অবস্থা। যার পরিপ্রেক্ষিতে তখন ছাত্রলীগের সাথে তাদের একটা সংঘর্ষ হলো, যেটাই আমরা বলি, সেটা তো সংঘর্ষ এটা হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু সংঘর্ষ চলাকালীন সময়ে ছাত্রদের মারামারি আর সন্ত্রাসীদের আচরণ আপনি যদি দেখেন, 6 তলা থেকে আমাদের 12 জন ছেলেকে নিচে ফেলে দিয়েছে, তারা অনুনয় বিনয় করেছে, তারা পাইপ ধরে ঝুলেছিল, তাদের পাইপে যেখানে ঝুলেছিল সেখান থেকে লাঠি দিয়ে হাত পিটিয়ে তাদেরকে নিচে ফেলে দেওয়া হয়েছে। 6 তলা থেকে যাদের ফেলেছে তারা কি অবস্থায় আছে আপনি চিন্তা করেন। বাংলাদেশে প্রায় 400-র উপরে পুলিশ আহত হয়েছে, তার মধ্যে সবখানেক পুলিশ মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। তারা যে হাসপাতালগুলিতে তারা কাতরাচ্ছে, আপনি রাজারবাগ পুলিশ লাইনে দেখেন, পুলিশ তো নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, ছাত্রদেরকে পাহারা দিয়েছে, কিন্তু তাদেরকে উস্কানিটা কে দিল? ওই যে রংপুরের পুলিশ। হ্যাঁ, রংপুরের পুলিশ, আপনি যদি বলেন রংপুরে পুলিশের মধ্য থেকে এরকম আরো কিছু, হ্যাঁ, রংপুরে পুলিশের মধ্য থেকে কোন পুলিশ বা পুলিশের কেউ লক্ষ্য করে গুলি করেছে, একটা স্টুডেন্ট মারা গেছে। অবশ্যই সেই পুলিশ, এই যে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে, যেই চক্র বাংলাদেশ সরকারকে উৎখাত করতে চায়, সেই চক্রেরই কোনো এজেন্ট হবে। তা না হলে একজন ছাত্রকে তারা গুলি করলো কেন, এটা তাকে অবশ্যই বিচার হবে। আপনি কি মনে করেন সে ধরাছোঁয়ার বাইরে আছে? তাকে কি ধরা হয়নি? এটা যারা ইন্টেলিজেন্স গ্রুপ আছে বা এটা সরকারের আভ্যন্তরীণ বিষয়গুলি, তারা এগুলো খতিয়ে দেখছে কেন করলো।
যেখানে সারা বাংলাদেশের পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, একটা ছাত্র মেরে উস্কে দিয়ে, এটা কি সরকারের কাজ? সরকারের লাভ কি বলেন? এক ছাত্রকে হত্যা করে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান। সেই ক্ষেত্রে ছাত্রদেরকে মেরে দেশকে অস্থিতিশীল করা, এটা কার লাভ? এটা কি সরকারের লাভ? তা সুতরাং এখানেই বুঝতে হবে, যারা প্রধানমন্ত্রী হতে চাচ্ছিল, যারা মন্ত্রী হতে চাচ্ছিল, ক্ষমতা দখল করতে চাচ্ছিল, তাদের লাভ। তারাই আমাদের মেধাবী বলেন অমেধাবী সব ছাত্রদেরকে তাদের সামনে নিয়ে তারাই আন্দোলনগুলি করলো। আপনি দেখেন কি একটা চক্রান্ত আমাদের এই সমাজ ব্যবস্থা পিছিয়ে দেওয়ার জন্য। যে সকল মেয়েরা নিজেদেরকে মেধাবী বলে দাবি করলো, তাদের মধ্যে সূক্ষ্ম ব্রেনে ঢুকিয়ে দেওয়া হলো আমরা নারী কোটা চাই না। বাংলাদেশে কি নারী কোটার প্রয়োজন নাই? ওই কয়েকজন মেধাবী ছাত্রীরা যারা বলেছে আমরা চাই না মেধা কোটা, আমরা নারী কোটা চাই না, তারা কি বাংলাদেশে 9 কোটি প্রায় 8 কোটি নারীর প্রতিনিধিত্ব করতে পারে? বাংলাদেশের নারী পিছিয়ে আছে না? পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে বাংলাদেশের নারীরা এখন এগিয়ে যাওয়ার পালা। এখন কিন্তু তারা সূক্ষ্মভাবে দেখেন নারীদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, নারীরা যাতে চাকরিতে বেশিরভাগ আসতে না পারে সেই জন্য কিন্তু নারীদেরকে পিছিয়ে দেওয়ার জন্য এই দাবিটাও তাদের মুখ দিয়ে উচ্চারণ করা হলো। এখন মহামান্য সুপ্রিম কোর্ট তাদের সেই আকুতি শুনেছেন, তারা নারী কোটা চায় না। সবচেয়ে তাদের যেটা গাত্রদাহ সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কেন থাকলো? মুক্তিযোদ্ধা কোটা ওই নাতিপুতির কোটা বলা মনে হচ্ছে এটা একটা ভীষণ অন্যায়ের ব্যাপার। হতে পারে এটা একটা সিদ্ধান্ত, বা এই সিদ্ধান্তটা কাটছাট করে সংস্কার করা যেতেই পারত, কিন্তু মনে হচ্ছিল যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের নাতিপুতি শব্দটা হচ্ছে আপনার রাজাকার কিংবা আল বদর আল শামসের চেয়েও বেশি তাদের কাছে বেশি গাত্রদাহ মনে হচ্ছিল যে এই শব্দটা কেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শব্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, এই শব্দগুলি কেন উচ্চারিত হবে? তাদের এরকম একটা ভাষা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তো সব কোটা পদ্ধতি বাতিল করেছিলেন, তারপরেও সংস্কারের জন্য এখন দেখেন এই যে প্রজ্ঞাপন হলো, সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আবার রয়ে গেছে 5%। এবং আমরা এটা জানি যে বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধার সন্তানেরা 5%ও নাই, 1%ও আছে কিনা সন্দেহ। তাহলে এই 5%ও কিন্তু মেধাবীর কোটায় গেল। কিন্তু এটা কি হলো, যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল, এটা করতে হবে নির্দেশনা ছিল, সেহেতু ওই মুক্তিযোদ্ধা কোটাটা রাখা হয়েছে। এবং এখানে প্রজ্ঞাপনে বলা হয়েছে এখানে যদি মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান না পাওয়া যায় তাহলে এটা সরাসরি মেধা থেকে, তাহলে তো পুরাটা 98%ই তো কোটা পক্ষে যারা তারা পেল। তারপরেও তারা কেন এখনো আন্দোলন প্রত্যাহার করছে না? ইনিয়ে বিনিয়ে দফা দিচ্ছে, 8 দফা 4 দফা, আবার তাদেরকে দিয়ে বলা হচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা যদি সরকার যদি গুমই করে তাহলে তো এটা ওর অনেক আগে থেকে এই কালচার আমরা দেখেছি যে গুম করতে পারে, বা কেউ যদি অন্যায় করে তাকে অনেক সময় সাজা দেওয়া হতে পারে, বা তাকে ইন্টারোগেশন করার জন্য ধরে নেওয়া হতে পারে। তো এই বিষয়গুলি তারা ইনিয়ে বিনিয়ে বলে এখনও পরিস্থিতিটাকে লেন্দি করার জন্য, এখনও ছাত্রদেরকে বলেন জনগণকে উস্কে দেওয়ার জন্য তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। এখন তারা হচ্ছে যে সংস্কারের জন্য যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের মধ্যে কেউ কেউ একটা গ্রুপের তত্ত্বাবধানে চলে গেছে এবং তাদের দ্বারা পারচেসড হয়ে গেছে, আমি সরাসরি বললাম। তা না হলে যেই ছাত্ররা দেখলো যে তাদের আন্দোলনকে বাস্তবায়ন করতে গিয়ে পিছন থেকে যারা চক্রান্ত করলো, এখানে এতগুলি মানুষ মারা গেল, আমরা এই রক্তের উপর দিয়ে আর আমরা আন্দোলন চাই না, আমাদের সকল দাবি দেওয়া পূরণ হয়েছে। আর যে বিষয়গুলি তারা বলছে সরকার একের পরে, এটা তো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া তাদের একার দাবি না, তো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খুলে দেওয়া সকলের দাবি। তারা কি কয়েকজনে লেখাপড়া করে? আর বাংলাদেশে যারা আছে তারা লেখাপড়া করে না? সকলের সন্তানই তো লেখাপড়া করে। তাহলে তাদের এটা খুলে দিতে হবে, এই জন্য তারা আবার সেই আন্দোলন প্রত্যাহার না করে, কর্মসূচি প্রত্যাহার না করে আবার গো ধরে বসে আছে, আবার কোনো নতুন খেলা তাদেরকে দিয়ে খেলানো চেষ্টা করা হচ্ছে। এইগুলি কিন্তু আসলে আমাদের বললাম যে আমরা যে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এইটা কিন্তু শুভ লক্ষণ না। এই ছাত্রদেরকে দিয়ে এখন যারা তাদেরকে ক্যাপচার করে ফেলেছে, তাদেরকে দিয়ে যে আন্দোলন করতে গিয়ে এই ছাত্ররা এখন এদের কাছ থেকে এই খপ্পর থেকে বেরোতে পারছে না। আরেকটা যে প্রশ্ন আপনি করেছিলেন যে কাদেরকে দিয়ে হ্যান্ডেল করা হচ্ছে, দেখেন সরকার যখন পরিচালনা করেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আপনি নিজেই বলেছেন, উল্লেখ করেছেন যে তিনি অনেক দক্ষতা সম্পন্ন, অনেক যোগ্য, এবং তিনি তার দক্ষতা মেধা দিয়েই কিন্তু এই পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছেন। এখানে যার যতটুকু সহায়তা, যার যতটুকু কর্মকাণ্ড, সেগুলি উনি পর্যবেক্ষণ করছেন এবং সেগুলি উনি নিজেই মনিটর করছেন।
তো সুতরাং বাংলাদেশে যখন জননেত্রী শেখ হাসিনার মতন একজন প্রধানমন্ত্রী আছেন বা অভিভাবক আছেন, সুতরাং সেই সূত্রে হলেও বাংলাদেশ বোধ হয় এবারের এই আক্রমণ থেকে কিংবা অন্য কোনো চক্রের হাতে আমাদের দেশটা বা আমাদের মানে দেশের জনগণ অন্য কোনো চক্রের হাতে জিম্মি হওয়ার হাত থেকে বোধহয় জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে রক্ষা করতে পেরেছেন। এটি হচ্ছে আশার কথা। না, প্রথমত হলো যে উনি যেটা বললেন এটা তার দলীয় কথা, এবং আওয়ামী লীগের সব মানুষই মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের কর্তা থেকে শুরু করে যারা টকশোতে আসছেন সবার ভাষা ম্যাডাম নাজমা যেটা বললেন অলমোস্ট সেম, 19-20, এর মধ্যে কোনো ব্যতিক্রম। ভালো ডিসিপ্লিনড, ইটস ভেরি ওয়েল ডিসিপ্লিন, ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিসিপ্লিন, ভেরি নাইস। কিন্তু সমস্যা হলো যে এত সুন্দর ডিসিপ্লিন করার পরেও এত সুন্দর একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট, ডিসিপ্লিন দল, কিন্তু পরিস্থিতি তো সামাল দেওয়া যায়নি। তো পরিস্থিতি সামাল দেওয়া যায়নি এবং এখনও পর্যন্ত সামাল দিতে তারা পেরেছে এটা বলা যাচ্ছে না। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে দে শুড চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যান্ড চেঞ্জ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে হ্যাভ টু ফাইন্ড দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। তাদেরকে নতুন ভাষা, নতুন টরে টক্কা শিখতে হবে। আমি যেটা দেখলাম যে এই ঘটনার মধ্যে বাংলাদেশে কতগুলো অভূতপূর্ব বিবর্তন ঘটল, যে হয়েছে যুদ্ধ করেছে সেই ইতিহাসগুলো পড়েছিলাম যে এখন যারা এই সময়টাতে হত্যোদ্যম হয়েছে, যারা ব্যাকফুটে চলে গেছে, যারা ভয় পেয়েছে, তাদের পক্ষে আবার নতুন করে সাহসী হওয়া সম্ভব কিনা ইম্পসিবল। কেউ যদি আমাকে বলতে পারে আমি তার সাথে বিতর্ক করতে রাজি, আমি আমার ইতিহাসের জ্ঞান দ্বারা দেখিনি। এই একটা বিবর্তন। ফলে একটা জিনিস দেখেন যে কিছু লোক যারা অনেক দিন যাবত সাহসী শক্তিশালী ছিল তারা ভয় পেয়ে পিছনে চলে গেছে, আর কিছু লোক যারা ভয় পাচ্ছে সাহসী চলে আসছে। ফলে এই যে নতুন যে একটা সমীকরণ, এই সমীকরণটা একটা বোঝাপড়া না করে এটা নিষ্পত্তি হবে না। এখন সেই বোঝাপড়াটা কিভাবে হবে আজকের এই দিন পর্যন্ত নো ওয়ান ক্যান সে, আপনি আমি বলতে পারি না, বিকজ এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্তে পরিবেশ এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা দ্বারা, আচরণ দ্বারা, ব্যক্তিত্ব দ্বারা, কর্ম দ্বারা, অ্যাক্টিভিটিস দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো দেশের বাইরে অভাবনীয় কতগুলো ঘটনা ঘটছে। যেমন মমতা ব্যানার্জির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক আমরা সবসময় জানি। ঠিক এই সময়টিতে এসে হঠাৎ করে তিনি একদম ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ছাত্রদের পক্ষে যে সকল কথাবার্তা বলেছেন, ছাত্রদের আশ্রয় দেওয়ার কথা বলেছেন, মানে যে সকল কথাবার্তা বলেছেন আমি আর ডিটেলসে গেলাম না। এটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি পর্যন্ত তোলপাড় হচ্ছে, আসাম তোলপাড় হচ্ছে, এবং মমতা ব্যানার্জির এই কথা বলার ফলে পশ্চিমবঙ্গে তার রাজনীতিতে জনপ্রিয়তা বাড়লো বা কমলো এইটার উপর নির্ভর করে বাকি যে 7 সিস্টার দে আর প্ল্যানিং টু টক। মানে এই যে দেখেন দিল্লি কেন্দ্রিক যে একটা রাজনীতি আছে, সেই দিল্লি কেন্দ্রিক রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের যে 7 সিস্টার যে রাজনীতি, এই বাংলাদেশের এই ঘটনায় তারা এইভাবে ইনভলভ হবে এটা আমি আসলে কখনো এই ঘটনার আগে কখনো কল্পনা করতে পারিনি। এই গেল 2 নম্বর। 3 নম্বরে যে সমস্যা আসলে আমেরিকার রাজনীতি। আমেরিকার রাজনীতিতে দেখেন আমি ধরেই নিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে মিস্টার জো বাইডেন পরাজিত হবে, এবং সেখানে দিল্লির সঙ্গে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক এবং ওই কেন্দ্রিক একটা বেনিফিট আওয়ামী লীগ পাবে। কিন্তু সেখানে অল অন এ সাডেন তার সরে দাঁড়ানো এবং এই গত 3 দিনে কমলা হ্যারিসের যে সাপোর্ট এবং সমস্ত ভারতের, মানে আপনি কমলা হ্যারিসের মূল ব্যাপারটা হলো কমলা হ্যারিসের কেনিয়া ভারতের কংগ্রেসের যে মাতোয়ারাটা, সেখানে মোদি সত্যিকার বিপদের মধ্যে আছেন। মানে এই যে কমলা হ্যারিসকে করার পরে পুরো ইন্ডিয়ান যে জনমত, ইন্ডিয়ান জনমতটা সব কমলা হ্যারিসের পক্ষে চলে গেছে, আর নরেন্দ্র মোদি এমনি তো বিপদের মধ্যে আছে, তার মধ্যে এই বিপদ হলো। এবং সত্যিকার অর্থে যদি কমলা হ্যারিস সেখানে জিতে যান, তো জিতে যাওয়ার পরে জরিপে তো প্রথমবারের মতো বাইডেনের পরে কমলা হ্যারিস এগিয়ে গেছেন, ট্রাম্পকে পেছনে এগিয়ে গেছেন, এবং সেটা যদি এই নির্বাচনের এই কদিন এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আমেরিকাকে নিয়ে আওয়ামী লীগের যে ভয় ছিল এটা ক্রমশ বাড়তে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এইটি গেল 3 নম্বর। ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, বসে আছে, আর আশেপাশের যত লোক আপনি চিন্তা করেন, বাংলাদেশের আমরা যারা ইউটিউব ব্যবহার করি, আপনি 1.5 কোটি লোক দেশের বাইরে থাকতেছে, তাদেরকে একটু শেষ করে, হ্যাঁ আমি বলছি 1.5 কোটি লোক এই যে সামাজিক মাধ্যমকে নিয়ে দেশের বাইরে যা কিছু করছে, সরকারের একটা লোক এটা জানে না এখন পর্যন্ত। অথচ যদি সব কিছু ওপেন থাকতো, আমাদের বাংলাদেশের কয়জন এই কাজগুলো করে, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে এই দেখেন যে ভিডিও ফুটেজগুলো, অডিও ফুটেজগুলো, এগুলো কিন্তু সরকার ধরতে পারতো,
যেখানে যেখানে অকারেন্সগুলো করছে এগুলোতে সামাজিক মাধ্যম খুলে দিত, অর্থাৎ এর সাথে সাথে যেমন উত্তেজনার সৃষ্টি হতো, তার সঙ্গে সঙ্গে আবার সরকার কিন্তু তাদেরকে ধরতে পারত। এবং এটা না করে সরকার যে একটার পর একটা শুধু শক্তি প্রয়োগের নীতি করে যাচ্ছে, অতীতের মতো শক্তি প্রয়োগ করে যাচ্ছে এবং কূটনীতি করে যাচ্ছে, তারপরে যাকে বলা অসত্য ভাষণ দিয়ে যাচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা বর্তমান পরিস্থিতি থেকে এত জটিল করে তুলছে যেটা আসলে এখন সরকার চেষ্টা করলেও সেটা সমাধান করতে পারবে না। আচ্ছা, আমেরিকার কথা আমরা বলি। আমেরিকার যে রাজনীতি নিয়ে যে কথাগুলো মোল্লা রনি বলেন, আমেরিকার নির্বাচনের মতো করে হবে, আমাদের কোনো দলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক না, একটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। এখন সেই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটা ক্ষমতায় আসলেও কিন্তু তাদের কিন্তু একটা প্রতিটা দেশের কূটনৈতিক সম্পর্ক হয়তো ইকোনমিক দিক থেকে বর্ণনা করতে সাময়িক কিছু ওলটপালট হতে পারে, কিন্তু একটা বেসিক একটা জিনিস কিন্তু সব জায়গায় থাকে। এখন আমেরিকার কমলা হ্যারিস আসলে কি হবে বা বাইডেন থাকলে কি হতো, এটা নিয়ে কিন্তু আমরা এত চিন্তা করছি না, যেটা চিন্তা গোলাম মোল্লা রনি করছে, যেটা আমরা করছি না। কমলা হ্যারিসও কিন্তু এখনই কিন্তু কনফার্ম হয়নি, তাদের এখনো পার্টির সিদ্ধান্ত পুরোপুরি তাকে এটা দেয়নি, এটাও বোধহয় উনি জানেন, তো উনি সেটা বলেননি। এটা যাই হোক, ইন্টারনেট ব্রডব্যান্ডের যে বিষয়গুলি বলছে, তা আমরা দেখেন সে নিজেই কিন্তু বলল স্ববিরোধী কথাবার্তা, যে আমরা বহির্বিশ্বের কোনো মিডিয়া তা অপপ্রচার করছে, অথবা এই যে এই কর্মকাণ্ডগুলি করার সাথে এই যে বিএনপি জামাতরা তারা যে ফুটেজ সংগ্রহ করে, মানে যেই ফুটেজটা সরকারের মানে সমালোচনার মধ্যে পড়তে হয় সরকারকে, যে ফুটেজটা সরকারের মানে এগেনস্টে যায়, সেই ফুটেজগুলি তারা সংগ্রহ করে তারা অলরেডি বাইরে পাঠিয়ে দিয়েছে তাদের বিভিন্ন নিজস্ব ব্যবস্থার মধ্য দিয়ে, আমরা জানি না কী ব্যবস্থা। সরকার কিন্তু পারেনি, কারণ এটি কি সরকার ইচ্ছা করে করেছে? ইন্টারনেট, তারপরে এই যে আমাদের যে ত্রাণের যে অফিসটা পুড়িয়ে দিল, ওখানে আমাদের যে সিস্টেম, যে সাইবার সিস্টেম, সবই তো ধ্বংস করে দিচ্ছে। আপনার যে সাবমেরিন কেবল কেটে ফেলেছে, এটা জানে না গোলাম মোল্লা রনি। সুতরাং কিছু বলতে হবে, গদবাদা কিছু কথা, এটা সরকার, হ্যাঁ সরকার হয়তো বা সাময়িক সময়ের জন্য করতো বা করতে পারতো, কিন্তু সাময়িক সময়ের জন্য করতো জনগণকে এই হতাহতের হাত থেকে বাঁচানোর জন্য। এখন আমরা যে হত্যাকাণ্ডের যে চিত্রগুলি আমরা দেখছি, উভয় পক্ষ থেকে সেই চিত্রগুলি আরও কয়েক গুণ বাড়তে পারতো যদি সাময়িক সরকার করলে কি করতো, সাময়িক সময়ের জন্য বন্ধ করতো। কিন্তু এখন দেখেন সরকার বাইরের সাথে যোগাযোগ করতে পারছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে এটা সরকার করে অন্ধকারে চুপচাপ বসে আছে। আরে অন্ধকারে চুপচাপ যদি বসেই থাকতো, তাহলে বাংলাদেশের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জ্বালাও পোড়াও, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে এখন যে সরকার ঘুরে দাঁড়িয়ে আছে জননেত্রী শেখ হাসিনা, তাহলে সেটা সম্ভব কী হতো? ঘরের মধ্যে বসে থাকলে সম্ভব ছিল? এই যে গদবাঁধা কথা কিছু নিজের মনে করে সুন্দর করে বিশ্লেষণ করা, এটি সে ভালো পারে, তার ভিউ অনেক, তাকে মানুষ এভাবে দেখে। সুতরাং এইটা আসলে কি বলতে হয় সবসময় একটু চিন্তা করে বলতে হয় রনি। সরকার এখন পর্যন্ত ফেস করতে পারছে না বিশ্ব মিডিয়াকে, টোটাল জিনিসগুলি পাঠাতে পারছে না, যে কী কারণ আমাদের দেশে কি ক্ষতি হয়েছে। বাধ্য হয়ে সকল অ্যাম্বাসেডারকে বা মিশন প্রধানদেরকে ডেকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে স্থানগুলি ভিজিট করিয়েছে। হ্যাঁ, স্থান ভিজিট করেছেন। জাস্ট এই কথা বলায় আমার মনে পড়লো একটা প্রশ্ন করি, যে সরকার পারছে না বা ওরা অন্য পথে পাঠিয়ে দিচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি যখন কোনো তথ্য উপস্থাপন করবেন তখন যদি সেটা বিশ্বাসযোগ্য না হয়, যেমন ধরেন অ্যাম্বাসাডারকে যেই প্রতিবেদনটা দেখানো হয়েছে, অ্যাম্বাসাডার সেখানে প্রশ্ন তুলেছে যে এটা তো একদিক, অন্য দিকটা কোথায়, অন্য চিত্রটা কোথায়? তুমি ধ্বংসাবশেষ দেখাচ্ছ, কিন্তু এই যে গুলি করে মারা হলো সেই চিত্র কোথায়? তো সেটা তো একটা বড় প্রশ্ন না। আপনি সেখানে মাত্রার পার্থক্য করলেও করতে পারেন, কিন্তু একেবারেই যদি এড়িয়ে যান, ওই প্রসঙ্গটা নাই থাকে, এড়িয়ে যাওয়ার তো সুযোগ নেই। আপনি মনে করেন বিটিভিতে 9 ঘন্টা বিটিভিতে তাণ্ডব চালানো হয়েছে, বিটিভিতে ওখানে যারা পুলিশ ছিল তারা এক পর্যায়ে সরে গেছে, তাদের গুলির অর্ডার ছিল না, তারা সেই জন্য করেনি। এখন আমি মনে করেন ওই যে ঘরের মধ্যে ঢুকে বিটিভির 53টি কক্ষ তছনছ করেছে, সেই ক্ষেত্রে ওখানে পরবর্তীতে ওখানে সেনাবাহিনী অথবা মানে বিজিবি সেনাবাহিনী তখনও নামেনি, বিজিবি এবং পুলিশ বাহিনী গিয়ে হেলিকপ্টার দিয়ে তখন সাউন্ড গিয়ে নিক্ষেপ করে ওখানে যদি কিছু হতাহতের ঘটনা ঘটে, তাই দায় কার? না না, দায়ের প্রশ্ন না, কিন্তু বলছেন যে আপনি যেটা চিত্র উপস্থাপন করছেন, প্রধান মিডিয়া সেন্টারকে, সরকারি মিডিয়া সেন্টারকে আপনি ধ্বংস করে দিবেন, পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, আর্কাইভ নষ্ট করে ফেলবেন। ওখানে মানুষরা, যারা কর্মকর্তা কর্মচারীরা ছিল, তাদের আত্মচিৎকার, তারা টেলিফোনে আমাদের কাছে বারবার ফোন করছে, আমাদেরকে বাঁচান,
আমরা আটকে আছি, আমাদেরকে মেরে ফেলবে। সেই ক্ষেত্রে যদি কোনো এখানে যদি কোনো সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, কোনো হত্যাকাণ্ড, না সংঘর্ষ ছাড়াও তো ধরেন কিছু যেমন কম দেশ করতো না, আপনি বলেন সাইদের চিত্রটা দেখানো যেত আমেরিকাতে বা তো কোনো একটা শুট এট ফার্স্ট সাইট করে দিত। একটা মানে মনের দিক দিয়ে একটা যে কি বলবো মানসিক রোগী একটা ছেলে অল্প বয়সী, সে তার একটা কমপ্লেনের, তার বাবা মার একটা কমপ্লেনের কারণে অথবা ঘরে ঢুকে আগে ছেলেটাকে মারলো, তাই না? তারা যে রাস্তার মধ্যে এই যে ফায়ার করে যে কোনো মানুষকে মারছে, কালোদেরকে, ড্রাইভারদেরকে একদম হাঁটু দিয়ে চেপে ওখানকার পুলিশ তাদেরকে মেরে ফেলছে। ইউনিভার্সিটির স্টুডেন্টদের, টিচারদেরকে তারা যেভাবে লাঞ্ছিত করেছে, যেভাবে অ্যারেস্ট করেছে, তা বাংলাদেশে এবং তাদের ওখানে তো বছরে প্রায় 50,000 মানুষ শুধু বন্দুকে যুদ্ধে মানে বন্দুকের গুলিতেই মারা যায়, একজনের গুলিতে। তো তারা আমাদেরকে কি সার্টিফিকেট দিবে না দিবে সেই দেশে বর্তমান যুগে এইটা এরকম কোনো কিছু ম্যাটার করে না। আমরা তো চাই না যে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা কখনোই চান না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়ি গুলিতে কোনো সাধারণ নাগরিক বা কিংবা একজন যে সন্ত্রাসী তাকেও সরাসরি গুলি করে মারা হোক, এটা কেউ চায় না, এটা সরকার প্রধান চান না। কিন্তু তার বিচার হোক। কত জঙ্গিদেরকে আমরা ধরেছি না, তাদেরকে জীবিত উদ্ধার করা, আমেরিকা হলে কি জীবিত উদ্ধার করতো যারা জঙ্গি কর্মকাণ্ড করেছে? তাদেরকে তো ধরা হয়েছে, ধরে আইনে, যেখানে হলি আর্টিজেনের ঘটনা, যেখানে ফায়ারিংয়ে যেই ওদেরকে ঘেরাও করে পুলিশ সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে তাদেরকে আইনে সোপর্দ করেছে। আমেরিকা হলে কি করতো? ফায়ার করে মেরে ফেলতো। সেটি তো বাংলাদেশ করছে না। এখন বাংলাদেশের এখানে দেখেন আওয়ামী লীগের লোকজন মারা গেছে, পুলিশ মারা গেছে, আনসার মারা গেছে, শিশু মারা গেছে, ছাত্র মারা গেছে, আপনি দায় কাকে দিবেন? সরকার দেশ পরিচালনা করছে, বলতে পারেন যে এখানে ম্যানেজমেন্ট হলো না কেন, মরলো কেন, তাহলে তার আগেই সন্ত্রাসীদের ধরলো না কেন? এই যে গোলাম মোল্লা রনি বলছে তদন্তের আগেই ধরছে, ফুটেজ আছে না, এখন ফুটেজ পাচ্ছে না। এখন যে ইন্টারনেট এই যে কিছুটা চালু হওয়ার পরেই তো বোঝা যাচ্ছে কারা কি পোস্ট দিয়েছিল, কি করতে বলেছে। নর্থ সাউথে কোন শিক্ষক করেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্রাকে কোন শিক্ষক করেছে, কোন ফ্যাকাল্টি করেছে, সেগুলি এখন বেরিয়ে আসছে না। তাদেরকে ধরবে না, ইন্টারোগেশন করবে না। এটা একটা দেশ না, এটা একটি সরকার আছে না দেশে? একেবারে মগের মুল্লুক নাকি? আপনি যা করে মানুষকে হত্যাকাণ্ডের জন্য ছাত্রদেরকে সামনে ঠেলে দিবেন, আপনি বলবেন আগাও, হ্যাঁ তুমি গুলি খাও। আবার মাদ্রাসার ছেলেপেলেদেরকে আপনি সামনে দিয়ে বলবেন তুমি মরলে বেহেশতে যাবা, তোমার বাবা মা সহ বেহেশতে যাবে, অগ্রিম টিকিট নিয়ে তুমি আগাও। এই যে ধারণাগুলি ছাত্রদের ব্রেনে পুশ করা হয়েছে, এটা কারা করলো? সেই দিকটা বিচার বিশ্লেষণ না করে গোলাম মোল্লা রনি যদি একপাক্ষিক কথাবার্তা বলেন, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হয়ে, তো এটি আসলে খুবই দুঃখজনক। এই দেশটাকে বাঁচাতে হবে, এটা সবাইকে, সন্ত্রাসীদের হাতে এই দেশ তুলে দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের একজনের রক্তবিন্দু থাকা সত্ত্বেও এটা করা যাবে না। এটা গোলাম মোল্লার নিজেও করবেন না, কিন্তু দলের পক্ষে কিছু কথা বলতে হয়, সরকারের কিছু সমালোচনা করতে হয়। ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। প্রথমত আমি এখানে কোনো দেখেন দলকে রিপ্রেজেন্ট করছি না, আমি আওয়ামী লীগ থেকে এসে বিএনপিতে একটা ইলেকশন করেছি। বিএনপির একটা প্রিলিমিনারি মেম্বারশিপ নাই। আপনি পরিচয় দিলেন বিএনপি নেতা, আমি আসলে বিএনপির একটা কর্মীও নই, নেতা তো দূরের কথা। আমি আগামীতে মনোনয়ন চাইব। অন্যান্য টেলিভিশনে মনোনয়ন তো তাদেরকে দেওয়া হয় যারা নেতা পর্যায়ে, রাইট। অন্যান্য জায়গায় সাধারণ কর্মী বা সমর্থককে তো কোনো পদে রাখে নাই না, আমি কোনো পদে রাখেও নাই, আমার সেই যোগ্যতাও নাই, আমার আওয়ামী লীগে তো কোনো পদ যোগ্যতা আছে অনেক, রাখে নাই কেন? তো যার জন্য অন্যান্য টেলিভিশনগুলোতে আমি বলে দিই যে আমাকে শুধু কলামিস্ট, বিশ্লেষক হিসেবে, যেহেতু আপনি আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, এই জন্য বিএনপি নেতা বলেন, এর জন্য লজ্জায় আমি কিছু বলিনি। কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছে এই কারণে যে এইটাকে আবার আমার বন্ধু নাজমা, সে আবার খুঁটা দিল। নাজমার সঙ্গে আমার একটা বন্ধুত্ব, মানে খুব ভালো সম্পর্ক। আমি সবসময় চাই যে আমরা যখন কোনো টক শো করি তার পলিটিক্যাল একটা ভালো কিছু হোক বা সেটা হোক। কিন্তু আজকে কেন জানি সে শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো অনেকটা কেমন যেন আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে আর কি। তো এখানে আমি নাজমাকে একটা জিনিস বলি যে আমি খুব ছোট মানুষ, কিন্তু সবসময় না বুঝে জীবনে কখনো কোনো কথা বলিনি, কোনো কাজ করিনি। এটা মানে উইথ ডিউ রেসপেক্ট। অনেক আছে না আবেগের বশে হচ্ছে, এটা না। আপনাকে বলি, আমি আমার নিজের ব্যবসা শুরু করি 91 সনে। বুঝার খুব দ্রুত বলে ফেলবো। এবং আমার ব্যবসা শুরুর দিকে ব্যবসা ছিল আইএসপি ব্যবসা, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং ব্যবসা, ইন 1991। তখন এই যে এখন বিটিআরসির যারা এক্সপার্ট, তাদের অনেকের জন্ম হয়নি। এখন যারা সরকারের যে সমস্ত জিনিস দেখেন, তারা তখন বালক,
মন্ত্রীবর্গ সংশ্লিষ্ট মন্ত্রীও বলেছেন যে তারা একটা বিশেষ ব্যবস্থা সবকিছু বাইরে সবকিছু পাঠাচ্ছে এবং সরকারের অনেক কিছু হ্যাক করছে, চেষ্টা করছে। মানে মূল ব্যাপার মন্ত্রী হচ্ছে- বলছেন যে তার ফোনেও মানে ক্রমাগত মন্ত্রীর ফোন করে ফোন তার হ্যাক ফোনকে করার মতো অবস্থা। অর্থাৎ এখানে এত ছোট একটু ডিভাইস আছে যার সাথে যেটা আপনি জাস্ট একটা সিম কার্ডের মতো, হুয়াওয়ের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো চায়না থেকে পাওয়া যায়, যেগুলোর সাথে সরাসরি স্যাটেলাইট কানেকশন আছে। দেয়ার আর অনেক টেলিফোন আছে যারা বাংলাদেশের কোনো সিম ব্যবহার করে না এবং কোনো সিম, স্যাটেলাইট ফোন, স্যাটেলাইট ফোন, সরাসরি স্যাটেলাইট ফোন। এখন সেই ফোন দিয়ে তারা স্যাটেলাইট থেকে একেবারে সরাসরি মনে করেন ওই যে টুইটারের যে মালিক ইলন মাস্ক, তার কাছ থেকে ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনে বাংলাদেশ থেকে যা পাচার করার তারা কিন্তু মিসক্রিয়েন্স করে ফেলছে। আপনি তাদেরকে ধরতে পারছেন না, কিন্তু এটা বন্ধ করে কি করছেন, সাধারণ যারা জনতা যারা হাবা গুবার মতো ধরা পড়বে, বেলে মাছ আছে না, বাইলে মাছ, সেটা অনেক অনেক ক্ষতি হয়েছে। ওই কথাটা আমি বুঝাতে চাই। এবং ইমেজের একটা বড় ক্ষতি হয়, সবচেয়ে বড় ক্ষতিটা ইমেজের। এই জায়গাটাতে আমার বললো যে টেকনিক্যালি যদি আপনি সব বন্ধ করতে পারেন, আপনি ফেসবুক বন্ধ করতে পারেন নাই, বিকজ এটা ওই যে যারা কানেকশন আছে তার সাথে ভিপিএন যোগ দিয়ে কোনো কিছু বন্ধ করতে পারছেন না। কিন্তু ফেসবুকে আপনি আমি যে স্ট্যাটাস দিতেছি, আপনার মতো আমার মতো যারা সাধারণ আমজনতা যারা এই সরকারকে ভালোবাসি, ট্যাক্স দিয়ে সব কিছু করি, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই সংক্রান্ত যে বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে চলছে, আপনার নিজেরও তো একটা ব্যবসা বাণিজ্য আছে। এখন সেই ব্যবসা বাণিজ্যের সাথে যেখানে যেখানে ইন্টারনেট জড়িত, যেখানে যেখানে সোশ্যাল মাধ্যম আছে, সব কিন্তু ফুতুর হয়ে যাচ্ছে। আপনি দেখেন চট্টগ্রাম বন্দরে গভর্নমেন্টের পার ডে ইনকাম হলো 6,000 কোটি টাকা পার ডে। 6,000 বন্ধুর কাছে যদি না বলা যায় যে আপনার পালা শেষ করতে হবে না, যে কেন বললো যে জিডিপি থেকে 1 লক্ষ কোটি টাকা অলরেডি ক্ষতি হয়ে গেছে। তো এই ক্ষতির, এটা কি সরকার নিজের ক্ষতি করলো, না যারাই ক্ষতি